ভোর রাতে বিষ মেশানো মাংসকে মৃত্যু হয়। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয়। আবার এই কথা শুনে আবার পট করে আমার গালি দিয়ে বসেন না ভাই। খবরটা শুনে অনেক খারাপ লাগছে। তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বানি বা আমি আমার জায়গা থেকে। দর্শক, ভারতে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে এবং আপনারা জানেন যে ভারতের নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদীকে হত্যার যে চেষ্টা পরিকল্পনা, সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটা ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহকারে কঠিন এক অবস্থান হচ্ছে। পুরো ভিডিওটা দেখার পরেই আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে কি ঘটনা ঘটেছে। মূলত খাবারের সাথে বিষ দিয়ে আর কি মূলত হত্যার যে পরিকল্পনা, সেটাই কিন্তু তিনি করেছে। সিসিটিভি ফুটেজ দেখে সরাসরি শেখ হাসিনা কিন্তু ফেঁসে গিয়েছে। শান্তি নেই কি আওয়ামী হতে লীগের যাচ্ছে মনে, তাকে শান্তি নেই পুরো দলটির ভিডিওটা দেখে সভাপতি বা সভানেত্রী শেখ হাসিনার মনেও। এই মুহূর্তে সারা পৃথিবীর বিভিন্ন দেশে নানান ঝক্কি ঝামেলার কারণে যখন মুভমেন্ট করতে পারছেন না, ভারতে সরকার কর্তৃক নিরাপদ আশ্রয়ে যে বাংলোটিতে বসবাস করছেন, সেই বাংলোটিতে তিনি যে আর কতদিন বসবাস করতে পারেন, পাশাপাশি ভারতেই ভারত সরকার তাকে কতদিন আশ্রয় দিতে পারে, এ নিয়ে নতুন এক উত্তপ্ত রাজনীতিতে আমরা দেখছি ভারতের বর্তমান অবস্থান। দর্শক, আমরা দেখেছিলাম প্রথমে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে শেখ হাসিনাকে যে কোনো ওয়েতে ভারতে রাখবে মোদীর সরকার। ইভেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা নানান কর্মকাণ্ড চালাবেন। ইভেন ইন্টারন্যাশনাল লেভেলে তারা খেলছেনও। ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়, কেউ কেউ বলছেন যে ভারতের হাতে বাংলাদেশের কন্ট্রোলিং চলে যাবে, আর সেখান থেকে ভারত তখন যে কোনো কিছুই করতে পারবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই দিনভর অপেক্ষা করছে কখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবে। এখন প্যাচটা লাগছে কোথায়? প্যাচ লাগছে এতদিন পর্যন্ত ভারতের রাজনীতিতে প্রত্যেকটা দল বা যারা আছেন, যেহেতু ভারত একটা স্টেট সিস্টেম দেশ, সেখানে স্টেটগুলোর মুখ্যমন্ত্রী থাকে। আর এই বিভিন্ন মুখ্যমন্ত্রী সবার বাপ হচ্ছে নরেন্দ্র মোদী। এতদিন পর্যন্ত পরিস্থিতিটা কন্ট্রোলে ছিল, কিন্তু হঠাৎ করেই আপনার শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়ে অথবা তাকে আশ্রয় দেওয়া নিয়ে এবার নিজেদের মধ্যে উত্তপ্ত হচ্ছে ভারতের রাজনৈতিক দলগুলো। ভারতের পূর্বাঞ্চলীয় একটা রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সোরেন, তিনি এবার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে মোদির বিরুদ্ধে আঙুল তুলেছেন এবং কি কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের দিকে সরাসরি আঙ্গুল তুলে বলছেন যে কিসের ভিত্তিতে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী, যেভাবে আসছে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছেন মোদির সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই বাংলাদেশ থেকে ভারতে আপনার অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। তাদের বক্তব্য হচ্ছে নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুপ্রবেশকারী ইস্যুতে মন্তব্যের জবাবে সোরেন বলছেন যে আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, আপনারা যার ছবি দেখছেন তিনি সেই ব্যক্তি, ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপির ইশতেহার প্রকাশ এবং অনুপ্রবেশ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের জবাবে রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সোরেন বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটে। একই সঙ্গে তিনি এইও প্রশ্ন তুলেছেন যে আমাদের রাজ্যে যদি অনুপ্রবেশ ঘটে তাহলে ভারতে কিভাবে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়ে আছে। তিনি আপনার এখানে বলেছেন বেসিক্যালি তিনি বলছেন আমি জানতে চাই বাংলাদেশের সাথে বিজেপির কোন ধরনের আভ্যন্তরীণ কোনো বোঝাপড়া আছে কিনা, নাকি রাষ্ট্র টু রাষ্ট্র বোঝাপড়া আছে। দয়া করে আমাদের বলুন কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে প্রবেশ করার এবং আশ্রয় চাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই ভারতে প্রবেশ করছে, তারা নিজেরাই এটা বলছে। আপনার গেল রোববার বিজেপির ইশতেহার প্রকাশের সময় অমিত শাহ ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেন। পেস্টা লাগছে কি আপনার এই অঞ্চলটা বিজেপির কন্ট্রোলে নাই, ঝাড়খণ্ড। তো সেখানে বাংলাদেশ থেকে বা বিভিন্ন সময় অনেকে গিয়া সেখানে আশ্রয় নিয়েছে, যাদেরকে তারা বের করে নেয়। ওই যে মোদির বিতর্কিত নাগরিকত্ব একটা আইন নিয়ে, যেটা নিয়ে সমালোচনা চলছে। তো নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি বলছে যে তোমাদের এই রাজ্যে যে বর্তমান সরকার আছে এরা বিদেশিদের আশ্রয় দিচ্ছে, ভারতীয়রা এই স্ট্রেটটা বাংলাদেশিদের পলাতকদের এখানে আশ্রয় দেয়, দেশের পরিস্থিতি খারাপ করে। তো তখন বলছে ফাইন, আমরা যদি দিই তো তাহলে আপনারা কেন্দ্র সরকার কিভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে।
দর্শক, এর মধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, সর্বশেষ ভিডিওটা দেখুন, তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা সহকারে ইন্টারপোলের মাধ্যমে তিনি কোন প্রক্রিয়ায় মূলত গ্রেফতার হয়েছে। সে ভিডিওটাই আমরা আপনাদেরকে সর্বশেষ এই ভিডিওর মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন দেখার পরে। তো চলুন দর্শক, বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আমরা। আনুষ্ঠানিকভাবে শুরু হলো জুলাই আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম। সেখানে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ব্রিফিং এ। আজকে জুলাই আগস্টে পরিচালিত ম্যাসাকার, হত্যা, গণহত্যা এবং মানবতা বিরোধী যে অপরাধ যারা করেছিলেন, তাদের শীর্ষে যিনি ছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে, অপরাধ ট্রাইব্যুনালে আমরা আজকে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আবেদন জানিয়েছিলাম। এবং সেই আবেদনে আমরা জুলাই আগস্ট মাসে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, এই সব কিছুর বিস্তারিত বিবরণ আমরা কোর্টের সামনে উপস্থাপন করেছি। একই সাথে এই যে একটা সরকার কিভাবে আরেকটা দানবীয় সরকারে পরিণত হলো, কিভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে গুলি করে মারলো, তার প্রেক্ষাপটও এই আদালতের কাছে তুলে ধরেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং আমরা আদালতের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে এই অপরাধগুলো এত বিস্তৃত মাত্রায় সারা বাংলাদেশ জুড়ে সংগঠিত হয়েছে এবং এই অপরাধের আসামি যারা, তারা অসম্ভব রকমের প্রভাবশালী, তাদেরকে গ্রেপ্তার করা না হলে তদন্ত কার্য পরিচালনা করাটা অসম্ভব কঠিন। কারণ তাদের ভয়ে সাধারণ মানুষ, ইভেন শহীদ পরিবারের সদস্যরা কথা বলতে সাহসী হচ্ছেন না। সেজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং 18ই নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। 18ই নভেম্বর। দ্বিতীয় আরেকটা আবেদনে আমরা আওয়ামী লীগের তদানীন্তন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদের সদস্য সহ আমরা আপনাদের জন্য বলছি 45 জনের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। সেই প্রার্থনাটাও মঞ্জুর হয়েছে। কিন্তু আপনারা জানেন যে এই অপরাধীরা এখনো বিভিন্ন জায়গায়, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রয়েছে। তাদের নামটা আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না। আমাদের তদন্তের স্বার্থে এবং তাদের গ্রেপ্তারটাকে এনশিওর করার স্বার্থে আমরা তাদের নামগুলো প্রকাশ করছি না। এবং তাদেরকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত এবং আগামী 18ই নভেম্বর একই সাথে তাদেরকেও আদালতে প্রডিউস করার জন্য নির্দেশনা প্রদান করেছে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে 18ই নভেম্বর পরবর্তী তারিখ, কিন্তু অ্যারেস্ট করা মাত্রই কিন্তু আসামিকে ট্রাইব্যুনালে প্রডিউস করা যাবে। 18ই নভেম্বর হচ্ছে পরবর্তী তারিখ, মামলার রেগুলার তারিখ। আমরা এর চেয়ে বেশি কোনো তথ্য দিচ্ছি না। যতটুকু আমরা আদালতে বলেছি, যাদের নাম, যে কয়েকটা নাম শুনেছেন আপনারা, যে কয়েকটা নাম শুনেছেন, এই কয়েকটা নাম আপনারা বলতে পারেন যে এই কয়েকটা নাম, যেটা আমি পিটিশন মুভ করার সময় যাদের নাম বলেছি, এই কয়েকটা নাম বলতে পারেন, কিন্তু এর বাইরের কোনো নাম আমরা বলছি না। দর্শক, আপনারা সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো বিশেষ করে শেখ হাসিনা এত বড় একজন ব্যক্তি, এত কুখ্যাত একজন গং, তিনি যেখানে যাবে সেখানেই কিন্তু মানুষদেরকে বিব্রত করবে। ভারতও এখন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তার জন্য এটা খুব খারাপ একটা লক্ষণ। শুধু তার জন্য নয়, আওয়ামী লীগ যারা